হ্যাঁ, প্রথমে বলি হচ্ছেটা কি। অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হলো, আবার মহুয়া মৈত্রকে ডেকে পাঠানো হচ্ছে। তাকে কি জেলে পাঠানোর চক্রান্ত হচ্ছে? এটা কি ধরনের ভিন্ডিকটিভনেস? মোদি সরকার, জানি এটা অস্বীকার করার উপায় নেই যে তিনি অত্যন্ত ভিন্ডিকটিভ, অর্থাৎ তিনি যদি কারুর উপর চটে যান তাকে দেখে নেবেন, এরকম একটা আমাদের গ্রাম্য কথা আছে না, তোকে দেখে নেব, এবং তিনি দেখে নেন। কিন্তু তবু একজন প্রধানমন্ত্রী, তো তার তো মিনিমাম তার একটা শ্রদ্ধা সমস্ত মানুষের আছে, তার প্রতি প্রত্যাশাও আছে। রাজনীতির বাইরেও তিনি প্রধানমন্ত্রী। যেমন এখানে আমাদের মমতা মুখ্যমন্ত্রী, কেউ পছন্দ করুন আর না করুন তারও মুখ্যমন্ত্রী, আর যারা পছন্দ করেন তারও মুখ্যমন্ত্রী। সেরকম তিনিও প্রধানমন্ত্রী, সবারই প্রধানমন্ত্রী। কিন্তু তিনি আজকে হঠাৎ করে মহুয়া মৈত্রের পিছনে এই যে কেন্দ্রীয় এজেন্সি কেন লাগাচ্ছেন? অরবিন্দ কেজরিওয়ালকে এখনই ধরতে হলো? এত সময় পেলেন? এই মামলা তো চলছে অনেক দিন ধরে। প্রথম যারা ধরা পড়েছে তাদেরও 6 মাস 8 মাস জেলে কাটানো হয়ে গেল। তারপরেও তাহলে এতদিন ধরেননি কেন? সঙ্গে সঙ্গে তো পরপর ধরতে পারতেন। মনীষ সিসোদিয়া ধরা পড়েছেন, সঞ্জয় সিং ধরা পড়েছেন, অনেকেই ধরা পড়েছেন। কেন তখন আপনারা ইয়ে করেননি? অরবিন্দকে সঙ্গে সঙ্গে ধরেননি? যদি আপনাদের হাতে যথেষ্ট প্রমাণ থেকে থাকে যে সে 100 কোটি টাকা নিয়েছে। আমরা কখনো একজন দুর্নীতিপরায়ণ লোককে সমর্থন করতে পারি না, কেউই করেন না। তার সঙ্গে যারা আছেন, যাদের নিজস্ব কোনো স্বার্থ আছে, তারা ছাড়া, তার দলের লোক বা তার মন্ত্রিসভার লোক, তাদের কথা বাদ দিলেন। কিন্তু কমন পিপিল, 142 কোটি দেশের লোক, অধিকাংশই এটাকে পছন্দ করেন না যে কেউ টাকা মারবে। আর অরবিন্দ তো একটা নতুন জোয়ার নিয়ে এসেছিলেন। তার কাজের কর্মপদ্ধতির মধ্যে স্বচ্ছতা এবং অত্যন্ত সাধারণ মানুষের জন্যে বিনা পয়সায় অনেক কিছু, বিদ্যুৎ থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য সব দেওয়া। এটা তো একদম নতুন একটা কনসেপ্ট তিনি বাজারে এনেছিলেন। হৈ হৈ পড়ে গিয়েছিল চারিদিকে। একটা ছোট্ট দল অল্প কয়েকদিনের মধ্যে জাতীয় দলের মর্যাদা পেয়ে গেল। আজকে সেই দলের হঠাৎ করে অবনতি হতে লাগলো। আজকে তার 85 কোটি টাকা না 185 কোটি টাকা কত টাকার বাংলো। কী দরকার ছিল এত বড় বাংলা? তিনি তো বলেছিলেন, আমি সরকারি গাড়ি নেবো না, সরকারি অফিস নেবো না, সরকারি বাড়িতে থাকবো না, আমি সাধারণ মানুষের মতো থাকবো। হঠাৎ করে তার মধ্যে এত পরিবর্তন কী হলো? কী এত লোভী হয়ে গেলেন? যার জন্য আন্না হাজারেও আজকে তাকে নিন্দা করছেন। তারপরেও এ সত্ত্বেও তো আজকে বলতে হবে যে যে সময়টা তাকে ধরা হলো সেই সময়টা কিন্তু ঠিক উপযোগী নয়। আপনার কাছে যদি যথেষ্ট ইয়ে থাকে তাহলে হয় আগে ধরতেন, না হলে নির্বাচনটা যাক, আর 1.5-2 মাসের ব্যাপার তো, তারপরে আপনি ধরতেন, এত সমালোচনা হতো না। কিন্তু যেহেতু সে সব সময় মোদির তীব্র সমালোচনা করেন, সেই জন্যেই তিনি তাড়াতাড়ি তাকে একটা শাস্তি দিলেন। মহুয়া ঠিক আজকে তীব্র সমালোচনা করেন, ভালো ইংরেজিতে কথা বলেন এবং তথ্য দিয়ে বিভিন্ন রকমভাবে লোকসভাতে সবার নজর কাড়েন এবং তাকে যথেষ্ট সমীহ করে সবাই। আর বলতে গেলে বিজেপি যথেষ্ট ভয় পায় যে কী বলে ফেলবে। এবং সে যেটা বলবে তার হাতে যথেষ্ট জোরালো তথ্য থাকে, তাকে মোকাবেলা করা খুবই কঠিন। তাই আজকে এরকম সময়ে সে একজন প্রার্থী কৃষ্ণনগরের, তারপরেও তার উপর ইডি লেলিয়ে দেওয়া। ইডির আজকেই ডাকতে হচ্ছে? এতদিন কোথায় ছিল ইডি? ইডির কাজ, ওর যে ঘটনা সেটা তো যথেষ্ট অনেক আগে। তো ইডি তো অনেক আগে ডাকতে পারত। যাই হোক, এথিক্স কমিটি ডেকেছে, সেখানে সে গেছে, সে তো অ্যাভয়েড করেনি কিছু। আজকে সে ডাকটা অ্যাভয়েড করেছে, কারণ হচ্ছে দিল্লিতে কেন ডাকা হলো? এখানে যখন সিজিএস কমপ্লেক্সে সরলেকে
অফিস রয়েছে, তাকে দিল্লিতে ডাকা হবে কেন? সে প্রচারে রয়েছে, তার কাজে ব্যস্ত রয়েছে। যদি এখানে ডাকলেও তবুও বলা যেত যে সে এসে হয়তো মিট করতে পারত। কিন্তু কেন সেখানে দিল্লিতে নিয়ে যাওয়া হবে? গ্রেপ্তার করার জন্যে দিল্লিতে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে ঢুকিয়ে দেওয়া হবে কেজরিওয়ালের মতো। দিল্লি নয়, ওয়েস্ট বেঙ্গল, এটা ঠিকই। ওয়েস্ট বেঙ্গলে যদি এই মুহূর্তে কাউকে গ্রেপ্তার করা হয়, তার পরিণতি কিন্তু কাউন্টারটা খুব জোরালো হবে। হ্যাঁ, সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে এটা। মানে আমার হুমকি নয় এটা, কিন্তু আমি এখানকার যে রাজনৈতিক ধারা, সেই ধারা নিয়ে বলছি। আমি কখনোই মনে করি না যে ইডির উপর হামলা করেছে শাহজাহানরা সেটা ভালো হয়েছে। তখনও করিনি, আজও করি না। তখনও কখনো সমর্থন করিনি যে ইডির অফিসাররা গেছে শাহজাহান তাদের উপর হামলা করেছে। খুবই অন্যায় করেছে, খুবই অন্যায় করা হয়েছে। তারা কেন্দ্রীয় এজেন্সি, তারা তদন্তে আসতেই পারে, এবং তোমার যদি সাহস থাকে তুমি তদন্তের সম্মুখীন হবে। তারপরেও তো তারা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে না। তারা তো অনেক কিছু তদন্ত করে তাদের হাতে যথেষ্ট না থাকলে, তথ্য না থাকলে ধরে না, বা ধরার পরেও জিজ্ঞাসা বারবার জিজ্ঞাসা, অনেককে 10-12বারও জিজ্ঞাসা করেছে। অভিষেক ব্যানার্জিকে কতবার ডেকেছে, তার ওয়াইফকে ডেকেছে, তার শালিকে ডেকেছে, শালিকাকে ডেকেছে, কই সে তো একবারও পিছিয়ে হটেনি। হ্যাঁ, কিছু কিছু সময় সে সময়টা পিছাতে চেয়েছে, কিন্তু সে কখনো অ্যাভয়েড করেনি যে যাবো না, কথা বলেন। হ্যাঁ, এবং এখন অনেকেই ভয় পাচ্ছেন যে অভিষেকের উপরই আক্রমণটা না নেমে আসে। যেভাবে অভিষেক ওয়েস্ট বেঙ্গলে আজকে পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক প্রচারের দায়িত্বটা কাঁধে নিয়ে 42টা আসনের জন্যই লড়ছেন, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং এই যে ওয়ার্কলোড যাকে বলে, এইরকম ওয়ার্কলোড নেওয়ার নেতা, তরুণ নেতা খুবই কম আছে। আমাদের রাজ্যেও কম আছে, সারা ভারতবর্ষও কম আছে। অভিষেক ভালো বক্তৃতা দেন, ভালো করেন। হতে পারে তার কোনো কোনো কথা একটু বাড়াবাড়ি মনে হয় অনেকের, একটু গা জ্বলে যায়, হতেই পারে। নির্বাচনে অনেকে অনেক রকম কথা বলেন, সেটা হতে পারে। তিনি মোদিকে বারবার চ্যালেঞ্জ করছেন, এটাও অনেকে ঠিক ভালো মনে নিচ্ছে না, ভালোভাবে মেনে নিচ্ছে না। সে যাই হোক, রাজনীতিতে ব্যক্তি আক্রমণ না হলে হতো। যদি প্রধানমন্ত্রী হিসাবে মোদিকে আক্রমণ করা হয়, সেটার মধ্যে কোনো নেই। মুখ্যমন্ত্রী হিসাবে মমতাকে আক্রমণ করলে সেটার মধ্যে রাজনীতি আছে, সেটা সহ্য করা যায়। কিন্তু ব্যক্তিগতভাবে মমতার জন্ম নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে, তারপরেও বিজেপি একটা শোকজ করে ছেড়ে দিয়েছে, এবং সে নিজেই বলছে যে দিলীপ ঘোষ, যে আমি শোকজের কোনো পাত্তাই দিই না এবং কোনো উত্তরও দেবো না। এই অরাসিটি, এটা কোথার থেকে আসে? তার মানেই মনে হয় যে এর পিছনে কোথাও একটা বিজেপির মদত রয়েছে, বা মানে সমর্থন রয়েছে, ইনডাইরেক্ট সমর্থন রয়েছে। কিন্তু এটা কোনো ভালো লক্ষণ নয়। রাজনীতিতে আজকে এরা ক্ষমতায় আছে, কালকে আরেক দল ক্ষমতায় আসতে পারে, পরের দিন আরেক দল আসবে। এই পরিবর্তন হবেই, কিন্তু মানুষ শিখবে যে এক এক সরকার এক একভাবে কাজ করতে অভ্যস্ত। মানুষ চায় যে তারা সাধারণভাবে নিশ্চিন্তে ভালো আইন শৃঙ্খলার মধ্যে নিজেদের জানমাল নিয়ে বেঁচে থাকতে। আমরাও সেটা চাই। আমি সুকুমার দেবনাথ, বারবার আসি আপনাদের সামনে। আমার ভিডিও পছন্দ হলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, অমত হলে, দ্বিমত হলে বা বিরুদ্ধে কিছু বলার থাকলে মন্তব্য করবেন। সব কিছুই আমরা সমানভাবে গ্রহণ করব। সমালোচনা এবং সমর্থন সমানভাবে গ্রহণ করব। নমস্কার।